যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রঙিলা বৈশাখ। আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং যিনি আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি অর্জন করেছেন সঙ্গীতের মাধ্যমে, এবং যিনি জাসাস নেত্রী, এবং একই সঙ্গে এবারের জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ সংরক্ষিত আসনের জন্য বিএনপি থেকে যিনি মনোনয়ন গ্রহণ করেছেন, সঙ্গীত শিল্পী রোকসার রহমান, তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। রোকসার রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমার দর্শকদেরকেও আমার সালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি একই সঙ্গে দৈনিক কালের সমাজ ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং 21সংবাদ.com ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা এই অনুষ্ঠানটি শেয়ার করে দিতে পারেন, আমরাও শেয়ার করে দিচ্ছি, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের যে কোনো প্ল্যাটফর্মে কমেন্টসে প্রশ্ন করলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, ধন্যবাদ। তো আমরা প্রথমেই আপনার কাছে আসছি যে আগামীকালকে পয়লা বৈশাখ। তো আপনার জীবনে অনেক পয়লা বৈশাখ এসেছে, অনেক বৈশাখ এসেছে, এবং সবার জীবনেই এই নতুন বর্ষ নতুনভাবে আসে। তো এই প্রথম মনে হয় যে আপনি বৈশাখকে সামনে রেখেই জাতীয় সংসদের সংরক্ষিত আসনে এমপি হিসেবে প্রার্থী হয়েছেন এবং মনোনয়ন ফরম জমা দিয়েছেন বা ক্রয় করেছেন। তো আপনার যে অনুভূতি, এই যে এই বৈশাখকে সামনে রেখে আপনি যে নমিনেশন ফর্ম কিনেছেন, জমা দিয়েছেন, আপনি এই জায়গা থেকে যদি একটু বলেন। আসলে এটা আমার জন্য একটা বিশাল পাওয়া বলবো, প্রাপ্তি বলবো। এই সময়টা পুরানোকে পেছনে রেখে নতুনকে বরণ করে নেওয়া, আমি বলবো আমার এই জায়গাটাতে একদম আমি মনে হয় যে একটা খুব স্বপ্নের জায়গাটায় এসে গেছি। তো বাকিটা উপরওয়ালা জানেন। জি, তো আপনি তো দীর্ঘ সময় বিএনপির জন্য মাঠে ময়দানে কণ্ঠযোদ্ধা হিসেবে আপনার খ্যাতি, যে আপনি অনেক ঝুঁকি নিয়েছেন। তো এবং আপনার যে ঐতিহাসিক যে গান, যে দেশটা কারো বাপের নাকি, এই গানটা আপনি, হ্যাঁ, দেশটা তোমার বাপের নাকি, এই গানটি দিয়ে আপনি আসলে, এটা খুব ঝুঁকি ছিল এবং আসলে আপনার প্রাণনাশেরও একটা ঝুঁকি ছিল এই গানটির জন্য। তো এই গানটি আপনি কিভাবে সাহস করে পরিবেশন করেছেন, বা কবে থেকে এটি আপনি শুরু করেছিলেন গানটি? আসলে ভাই, এই গানটি নিয়ে কথা বলতে গেলে একটু তার আগে যেতে হয়। জি, কারণ যখন 2018টা ছিল, 2018 সালটা কিন্তু ভয়ঙ্কর রকমের একটা খারাপ সময় ছিল। আপনারা সবাই জানেন, যারা দেখছেন তারাও জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য 2018টা একটা কেউ যে ইউটিউবে গিয়ে একটা লাইক দেবে, একটা কমেন্ট করবে, বা আমাদের সাংস্কৃতিক অঙ্গনে কেউ যে কোনো কথা বলবে, বা আপনারা সবাই জানেন, এটা এই বিষয়ে সবাই অবগত, সবাই দেখেছেন। যারা নির্যাতিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতা কর্মীরা কিভাবে নির্যাতিত হয়েছে তা সবাই জানেন, না জানা নয়। তো সেই ভয়ঙ্কর সময়টা যখন অনেক শিল্পীরা, আমি যেহেতু একজন শিল্পী, সঙ্গীত শিল্পী, সেই হিসাবে আমি এটাই বলবো যে আমি তখন আসলে খুব খালি মাঠে এসে কাজ করেছি। তো তখন আমাদের জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান আমাদের নেতৃত্ব দিয়েছেন, এবং আমাদের জাসাসের যুগ্ম আহ্বায়ক আপনাদের সবার প্রিয়, সেই ভীষণ সাহসী, শক্তিশালী, আমি বলবো আমার দৃষ্টিতে তিনি একজন বীর, ইথুন বাবু। আমাদের সঙ্গীতাঙ্গনের আমি তাকে গুরু হিসেবেই জানি, কারণ যার কাছ থেকে আমি একটু হলেও শিখেছি সে অবশ্যই আমার গুরু। তো বাবু ভাই অনেক সাহসিকতা দেখিয়েছেন সেই সময়টা। ম্যাডাম যখন কারাবন্দী ছিল, সেই মুক্তির যে সেরা গানটা, জনপ্রিয় গানটা, সেই দে দে জেল ভেঙে দে, তোরা দেরি করিস না, জেলের ভেতর মাকে আর থাকতে দিব না। তো এই গানটা দিয়েই সর্বপ্রথমে আমার যাত্রাটা শুরু হয়। আর এছাড়া আমি বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারেই আমি বেড়ে ওঠা। আর বাংলাদেশ জিয়া শিশু একাডেমির থেকে আমার শুরুটা, বাংলাদেশ জিয়া শিশু একাডেমি থেকে যেহেতু শুরু, সেহেতু আমি বলবো আমি গোড়া শিকড়টাই আমি বিএনপি মনা, বা যেভাবে বলেন। তো জাতীয়তাবাদী আদর্শকে হৃদয় ধারণ করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শকে ধারণ করে
আমাদের মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আসলে পথ চলছি, জানি না কতটুকু সফল হতে পারবো। তো এই গানটি আপনি আর কোথায় আপনি পরিবেশন যেটা প্রশ্ন করেছেন? করেছেন সেই প্রশ্নে আসছি আমি। আর পরবর্তীতে গিয়ে কাজ করেছি আমার এই গানটি নিয়েই আমি মূলত কথা বলছি। তো 2022 সালের তারপরে পরবর্তীতে তো আমি একের পর এক কাজ করে যাচ্ছি, এবং 2018-তে আবার আপনার কি বলে ওটাকে, বিএনপির যে নির্বাচনী যে থিম সং, সেই থিম সংটা আবার গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে মোড়ক উন্মোচন হয়, এবং আমাদের দলের মহাসচিব তিনি তখন সেই মোড়ক উন্মোচন করেছিলেন। সেটা থিম সংটাও আমি গিয়েছি। এবং এছাড়াও আমি লুকিয়ে থেকে অনেক কাজ করতাম দলের জন্য, দলকে ভালোবাসি বলে করতাম। তখন যে আসলে এভাবে করে রাজনীতিতে আসবো বা রাজনীতি বা জিনিসটা কি, ওই সময়ও এতটা ভালো বুঝতাম না। কারণ বেগম জিয়াকে ভালোবাসতাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে হৃদয় ধারণ করতাম। জন্ম থেকে আসলে ওই ধরনের নিয়ে বড় হয়েছি, পরিবারে বড় হয়েছি, যার কারণে ওই সময় থেকেই আমার পথ চলা। তো পরবর্তীতে গিয়ে আমি ওইভাবে ওই আঙ্গিকে আমি কাজ করে যাচ্ছি। আমাকে সাহস, শক্তি, উদ্দীপনা আমাদের সঙ্গীত পরিচালক সবাই জানেন, আমি তার নাম বারবারই বলেছি এবং বলবো, যে যার মাধ্যমে আমার শেকড়টা আসলে রাজনৈতিক অঙ্গনে শেকড়টা আমার যেখানে শুরু হয়েছে। তো ইথুন বাবু ভাই সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী এবং ভীষণ ভীষণ সাহসী একজন গীতিকবি, যাকে আমি আজীবন শ্রদ্ধা করি। তো বাবু ভাইয়ের মাধ্যমে আমার আসা, একের পর এক কাজ করে যাওয়া। তো পরবর্তীতে গিয়ে আমরা লুকিয়ে থেকে কাজ করেছি, আমরা বিভিন্ন স্টেজে কাজ করেছি। তখন তো জাসাসের স্টেজে ডাক দিলে কোনো শিল্পী আসতো না, তখন কোনো শিল্পীকে ডাকলে নাক সিটকাতো, তো এই মেয়েটা বিএনপির গান গায়, বলতো যে আরে বিএনপির গান গায়, ওকে সাইডে রাখো, ওকে পরে দে। ব্যাপারটা এরকম, আমি একদম ন্যাচারালি বলছি, ব্যাপারটা এরকমই যে ওকে সাইডে পরে। একটা নাক সিটকানোর ব্যাপার। একটা প্রোগ্রামে গিয়েছে অনেক শিল্পীরা, তার মধ্যে এভাবে করছে, তো একটু ওই জায়গাগুলোতে আমার একটু খারাপই লাগতো। একটা প্রোগ্রামে, নাম আমি কোনো শিল্পীরই বলবো না, একটা প্রোগ্রামে গেলাম, সেখানে বলছে আরে এই শিল্পীকে এত প্রশংসা করেন আপনারা, তো এই শিল্পীর এত গুণগান গাচ্ছেন, জানেন সে কে শিল্পী, কোন শিল্পী? সে বিএনপির শিল্পী। তো আমার নামই হয়ে গেছিল যে আমি একজন মানে বিএনপির শিল্পী হিসাবে আমার নামটা চলে আসছিল। তো যাই হোক, পরবর্তীতে গিয়ে লুকিয়ে থেকে কাজ করেছি। যখন আমাদের জেল ভেঙে দে, যখন মানে এই গানটা যখন মানে কারাগারের সামনেও যদি কখনো বাজাতো, তখনও দেখা গেছে যে কারাগারে ওই যারা আন্দোলন করতো, আন্দোলনের সময় তাদেরকে কারাগারে ঢুকিয়ে দিত। এমন কিছু কিছু ভিডিও আমি দেখেছি ছোট ছোট। তো তারপর প্রবাস থেকে যখন কেউ ফোন দিয়ে আমাকে বলতো যে ম্যাডাম আপনি কি এই ভয়ঙ্কর সময়ের এই যে আমাদের ম্যাডামকে নিয়ে যে গান গাইছেন, আপনি কি সেই শিল্পী? আপনি যে গান গেয়েছেন আপনি সেই শিল্পী কিনা, আমাকে একটু বলেন। আমাদের প্রবাস থেকে যখন কল করতো এবং তারা কেঁদে ফেলতো আবেগে, যে আমরা এই প্রবাসী থেকে কিছুই করতে পারছি না ম্যাডাম, আপনি এই গানটা গেয়েছেন, আপনি অনেক করেছেন, আপনাকে খুব ভালো রাখুক আল্লাহ, এইভাবে যে দোয়া করতো, আশীর্বাদ করতো যারা জাতীয়তাবাদী দলের আদর্শে ছিল। তো সেই হিসাবে আমি আসলে ভালোবাসা, উৎসাহ, উদ্দীপনা সবকিছু আমি পেয়েছি। তো সেখান থেকে আমি ভেতরে লুকিয়ে কাজ করে গেছি, এবং সেই মুহূর্তে যখন আমাকে চাপে ফেলা হয়, হ্যাঁ সেই মুহূর্তে থেকে আমার চাপটা মূলত শুরু হয় ভেতরে। তারপর আমি বিভিন্ন ভাষা পরিবর্তন করতাম, ভাষা পরিবর্তন করে আমি একের পর মানে নিজেকে অবস্থান পরিবর্তন করতাম, নিজের সাজসজ্জার পরিবর্তন করতাম। কারণ আমি পাগড়ি মাথায় দিয়ে আমি সর্বপ্রথম মানে এই বিএনপি স্টেজে আমি পাগড়ি মাথায় দিয়ে গানগুলা করেছি, সেহেতু আমি পাগড়িগুলা পরতাম না যে কোনো প্রোগ্রামে গেলে। তো এইভাবে করে কাজ করে গেছি। তো সেই মুহূর্তে এসে হঠাৎ করে বিভিন্ন রকম ফোন, তো আমাদের কাছে ভয়ের সময় ছিল, আসতো। হঠাৎ করে ফোন আসলো আমার বাসায় আমার মায়ের নাম্বারে, আমার নাম্বারও এসছে, আবার আমার মায়ের নাম্বারও তাদের কালেকশনে ছিল। তো আমার নাম্বারে ফোন আসছে, আমার মায়ের নাম্বারও আসছে, একই নাম্বার। পরবর্তীতে আমি গিয়ে ধরলাম, ধরার পর তার পরিচয় দিলেন, তিনি খুব ঊর্ধ্বতন কর্মকর্তা। তো তার নামটা আসলে আমি মানে কি বলবো, ওনার নামটা ফেসবুক আইডিও ছিল সি মতিউর রহমান। উনি ওনার বললো যে আমি হচ্ছে কর্নেল নাকি ওনাদের পদবীটা আমার মনে নাই, যেহেতু অনেক আগের কথা। তখন বললেন যে আমি হচ্ছে এটা, তো আপনি কি এই গান করেছেন, আপনি কি এই শিল্পী, এই গান কি আপনার, এই গানটাকে আপনি গেয়েছেন? আমি তখন আমার মা অলরেডি পাশ থেকে বুঝতে পেরেছে যে এই ফোনটা তার মোবাইলে আসছে, তার মানে এরকম। আমার মা সাথে সাথে
ফোনটা কেড়ে নিল এবং মানে যখন বলেছে আমি কথা বলার উত্তর দেওয়ার আগেই আমার মা ফোনটা কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে বলেছে যে বাবা, মানে ফোনটা ধরেই আমার বলছে, বাবা আমার কোনো ছেলে নেই, তুমি আমার ছেলে। আমার মায়ের শব্দটা ছিল আমার কোনো ছেলে নেই, তুমি আমার ছেলে। কিন্তু জ্যান্ত আমার ভাইটা বেঁচে আছে, আমার ছোট ভাই। আমার মা সেটা ভুলেই গেছে। মেয়েকে সেভ করার জন্য সে বলছে মা আমার কোনো ছেলে নেই, তুমি আমার ছেলে বাবা। তিনি উত্তরবঙ্গের মানুষ ছিল, তো যার কারণে তিনি তখন আমাকে বললো, আপনার মেয়ে যে গানগুলা করেছে, এই যে গানটা করেছে, এই গানটার মধ্যে আছে আর একটা যুদ্ধ চাই, মানে দেশদ্রোহী। সে তো দেশদ্রোহী, উস্কানি দিচ্ছে, দলের ইন্ধন যোগাচ্ছে। হ্যাঁ, যে এই উস্কানিমূলক কথাবার্তা, আর একটা যুদ্ধ চাই, ঘরে বসে থাকবো না, জেলের ভেতর মাকে আর থাকতে দিব না। তো সে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এভাবে ইন্ধন যোগাচ্ছে, দেশকে একটা অশান্তিকর পরিস্থিতিতে করছে, আপনার মেয়েকে চাইলে আমরা ধরে নিয়ে যেতে পারি বা তুলে নিয়ে যেতে পারি। আমাকেও বলছে আমি যদি বান্দরবনের গুহায়ও গিয়ে লুকিয়ে থাকি আমাকে নিয়ে যেতে পারে। তো সবকিছু মিলে ভয় পেয়ে গেছি অনেক। তো পরবর্তীতে গিয়ে আম্মা বললো যে আমার মেয়ে কালকেই করে আসবে, কোনোভাবে আর বিএনপির গান করবে না। আমি কথা দিলাম বাবা, তুমি আমার মেয়েকে এবারের মতো মাফ করে দাও। মা তো মানে হাউমাউ করে কান্না, হাতে পায়ে ধরা, এবারের মতো মাফ করে দাও, এটা শেষ, আর কোনোদিন সে গান করবে না। এবার করে কথা বললো, বলার পর তখন মানে আসলে ওই সময়গুলো এমন স্মৃতি বিজড়িত। আম্মা বললো যে আমার মেয়ে তো গিয়েছে, যে গীতিকার যে লিখেছে তার সাথে কথা বলেন, আমার মেয়েকে দিয়ে গাওয়ানো হয়েছে, আমার মেয়েকে টাকা দিয়েছে, গিয়েছে। সেভ করার জন্য মা এভাবে করেই বললো। তো পরবর্তীতে কি বাবু ভাইকেও করেছে, কল করে তার পিসি সব নিয়ে গেছে। বাবু ভাইয়ের উপর অনেক প্রেসার ছিল এবং বাবু ভাইকেও তুলে নিয়ে গিয়েছিল। মানে অনেক ধরনের কাহিনী আসলে হয়ে গেছে, এত বড় লং হিস্ট্রি। এই গানটার আগের কথাগুলাই বলছি। তো পরবর্তীতে গিয়ে আমরা কাজ করছি করে যাচ্ছি, এভাবে করে সময় সুযোগ বুঝে আমরা জায়গায় জায়গায় কাজ করছি। বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন পল্টনের স্টেজ, বিএনপির স্টেজে গান করছি। তো আসার পর পয়লা বৈশাখে তখন কোনো শিল্পী নাই, সারাদিন আমার গান বাজানো হচ্ছে। দে দে জেল ভেঙে দে, তোরা দেরি করিস না, জেলের ভেতর মাকে আর থাকতে দেব না। তো এই গান সারাদিন বাজতেছে, বাজতে লাগলে ওখানে কথা দেওয়া হয়েছে যে এই গানের শিল্পীকে আমরা আজকে আনবো। তো নেতা কর্মীরা এতটাই উৎসুক ছিল, এতটাই উৎসুক জনতা, যে আজকে তারা এই গানের শিল্পীকে দেখবে। সারাদিন এই গান বাজাচ্ছে, তারাও ওই গান নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করছে। তো সারাদিন তো আমাকে রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো, দল থেকেই আমাকে ফোন করা হলো। আমাদের গাজী মাজানুর আনাস স্যার, উনিও কল করলেন এবং উনি বললেন এবার আসো তুমি, কোনো সমস্যা নেই, আমরা আছি, আমরা দেখবো, আমরা তো আছি। এভাবে করে অনেকভাবে করে করলো। তো বাবু ভাই লাস্ট বলার পর আমি গেলাম, যে আমারও পাগড়ি মাথায়। তো আমি যখন, সবচেয়ে মজার ব্যাপারটাই গল্প করছি, যে আমি যখন স্টেজে জেল ভেঙে দে গানটা পারফর্ম করে নামার পর স্টেজে অসংখ্য মানুষ ভিড় হয়ে গেছে। সব ভিড় হয়ে যাওয়ার পরে কিছু মহিলারা আসছে, তারা এসে আমার সাথে সেলফি তুলতেছে। তো তখন স্টেজে বলতেছে যে আপনি একদম সারাদিন আজকে যার গান শুনছি না, হুবহু তার মতোই গেয়েছেন। মানে আমি যে ওখানে পৌঁছাবো বা আমি যে আসতে পারি সে সময় তাদেরও ছিল না, কারণ আমি এইসব গান গাছি, আমাকে খুঁজতেছে বা আমাকে এগুলা করবে। তো তাদেরও কিন্তু এটা ছিল না। তারা বলছে আপনি কিন্তু হুবহু ওই শিল্পীর মতো গান গেছেন। তখন বাবু ভাই বলছে কি, ইথুন বাবু ভাই বলছে কি, আরে ও তো সেই শিল্পী যে এই গান করেছে। তো এই সময়টা খুব একটা মানে সুখের সময়ও ছিল। পরবর্তীতে আমি স্টেজ থেকে যখন পেছন থেকে পালিয়ে চলে আসি, তখন আমাকে বলছে তাড়াতাড়ি গান শেষ, তুই ভাইগা যা, এরকম। তোর আর এখানে দাঁড়ানোর দরকার নেই। আমি যখন স্টেজ থেকে চলে আসি, আমাকে মানে আপনার কি বলে ওটাকে, যে কি দেয় এটাকে, কাপড়ের উইংস দেয়, হ্যাঁ উইংস দেয়, ওইটার নিচ থেকে আমাকে বের করে দিল। আমি হুন্ডা পাঠাও যেটাকে বলে, তখন ওইটা নিয়ে আমি বেরিয়ে আসলাম। পাঠাও না হুন্ডা, যাই হোক, ওটা নিয়ে তাড়াতাড়ি করে মুভ করলাম যাতে করে দ্রুত যেতে পারিনি। আমাকে শান্তিনগরে ফেলে দিল। 5টা হুন্ডা, 2-3 জন করে ছিল, এখান থেকে জাস্ট টার্গেট করেছিল, পল্টন থেকে করে আমাকে শান্তিনগরে ফেলে দিল। ফেলে দেওয়ার পর যে হাতে অ্যাক্সিডেন্ট, এই অবস্থা। পরবর্তীতে গিয়ে ভাইয়াকে ফোন করলাম, ভাইয়া সেটা খোঁজ খবর রাখলো। তো আসলে কেউ যে ওইভাবে দল থেকে যে আমার খোঁজ খবর রাখবে, পরিবেশটা ওরকম ছিল না। হ্যাঁ, যে
আচ্ছা, আমরা একটু দেখে নেই, আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন। মাহমুদ সজল তিনি লিখেছেন চমৎকার আয়োজন, অনেক ধন্যবাদ। ইয়াসিন খান নেপাল থেকে, নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটি। আবু তাহের ফ্রান্স থেকে, ট্রাব ইউরোপ শাখার সভাপতি আবু তাহের, তিনি লিখেছেন যে আপনি যদি এমপি মনোনীত হন বিএনপি থেকে, তাহলে আপনি কি কর্মসূচি করবেন, দেশ ও মানুষের জন্য আপনি কি কাজ করবেন। ধন্যবাদ আবু তাহের ভাই, আপনি ফ্রান্স থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরে অবশ্যই আমি আসছি। আমি এই কথাটা শেষ করি। ওকে। তো তারপরে গিয়ে 2022 সালের 3রা ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় গণসমাবেশ। তখন তার আগের দিন থেকে আমরা কয়েকদিন প্র্যাকটিস করি। প্র্যাকটিস করার পর মানে আমার প্র্যাকটিসের সময় তো আমি নির্দ্বিধায় গিয়ে যাচ্ছি, বাট আমরা যখন রাজশাহীতে প্র্যাকটিস করেছি আগের দিন, এই দেশটা তোমার বাপের নাকির গল্পটা বলছি, যখন আমি রাজশাহীতে আমরা ওখানেও আমাদের হয়তো প্রচন্ড কাজ করলে খুব প্র্যাকটিস করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে করার চেষ্টা করে। তো সেভাবে করে আমরা আগের দিন আমরা রাজশাহীতে প্র্যাকটিস করতেছি। তো সেই সময়ও কিন্তু আমি পেইনগুলো পাচ্ছি। আমাকে বিভিন্নভাবে ফোন দিয়ে ভয় ভীতি হুমকি দেখানো হচ্ছে যে আমি রাজশাহীতে আসছি, রাজশাহীর বিভাগীয় গণসমাবেশে দেদের জেল ভেঙেদের নায়িকা নাকি আসছে। নায়িকা বলতো, গায়িকা না। আচ্ছা, তখন বলছে দেদের জেল ভেঙেদের নায়িকা। তো বলছে দেদের জেল ভেঙেদের গানের নায়িকাটা নাকি আসছে রাজশাহীতে। তো আপনি তো আসছেন, এভাবে করে আপনি কিন্তু কালকে স্টেজে উঠবেন না, বিভিন্নভাবে ভয় ভীতি দেখাচ্ছে। আর আগের দিনের পুরো প্র্যাকটিস করার টাইমটাই আমি ভীষণভাবে পেইন দিচ্ছি, বলা যায় আমি বলবো পেইন। বাবু ভাই বলছে তুই এটা রাখ, রেখে তুই এটা কর। কিন্তু আসলে যে এই ভয়ঙ্কর ভয় কথা বা তুলে নিয়ে যাওয়ার হুমকি, বিভিন্ন রকম হুমকি যখন দিচ্ছে, তখন কিন্তু আর ওই গান তো ভেতর থেকে আসবে। তো ওই প্র্যাকটিসটা আমার ওই সময়টা আমি ভীষণভাবে ডিস্টার্ব করতেছিলাম ভাইয়াকে। তারপরে গিয়ে রাতের বেলায় এসে ভাইয়া রাতে যখন আমরা তখন এখন যে মেয়েটা ভাইরাল, আমাদেরই ছোট বোন মৌসুমী, যে গানটা গিয়ে জনপ্রিয় হয়েছে, তো ও আর আমি একই সাথে একই রুমে ছিলাম। তখন রাজশাহীর একজন লেখক, ওনার বাড়িতে ছিলাম আমরা, হীরা ভাই, ওনার বাড়িতে। আমাদের সবাইকে আলাদা আলাদা করে অবস্থানে রাখা হতো, কারণ কেউ এক জায়গায় এক বাড়িতে রাখতো না। তো ওই সময়টা এরকম একটা খারাপ সময় ছিল। তো তখন তার বাড়িতে আমরা আছি। তো ও তখন নিউ কামার, ও আমার সাথে সহশিল্পী ছিল গানটায়, একই স্টেজে ছিল। তো তখন ও আমার সাথে একই সাথে আমরা রুমে ছিলাম, যেহেতু ওদেরই এলাকা রাজশাহী। তো সেই হিসাবে আমরা অনেক রকম কথা বলি। তখনও আমাকে বিভিন্নভাবে সাহস দিচ্ছিল যে আপু তোমার তো অনেক ফোন আসতেছে। রাতের বেলাও আমাকে ডিজিএফআই থেকে কল করা হচ্ছে বিভিন্নভাবে, আমাকে এটা হবে, এটা করবে, ওটা করবে। আমি যদি আগামীকাল সকালে স্টেজে উঠি, যেহেতু বিভাগীয় গণসমাবেশ, অনেক বড় আয়োজন, লাখ লাখ জনতার মঞ্চ সেখানে, আর ওই সময় তো আমি ছিলাম, আমার গানগুলাই ছিল। তো পরে ও বলছে যে আপু তোমার যেভাবে করে পেইন আসতেছে কিভাবে করে গান করবো। ওই বাড়ির মানুষরাও এক প্রকার সবাই আমাকে সাহস দিয়েছে যে আপু এই সেই, আপনি ঘুমিয়ে যান। কোনোভাবে চোখের পাতা এক করতে পারিনি, ফোনও বন্ধ করতে পারিনি, চোখের পাতাও এক করতে পারিনি। এমন অবস্থায় পরদিন সকালে যাই হোক আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। গিয়ে আমরা স্টেজে সবাই ছিল, সেই সাহসটা আমার ছিল বুকে। আর সাহস ছিল আমার জনতা, আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাই বোনদেরকে যখন দেখলাম সব হলুদ পটি মাথায় বাঁধা, এটা দেখে আমার আসলে বুকটা অনেক সাহসে ভরে গেল যে আমার এত ভাইদের মধ্যে থেকে আমাকে কিচ্ছু করতে পারবে না। তখন স্টেজে একদম ওইভাবে করে যেতে জেল ভেঙে দে, তোরা দেরি করিস না, জেলের ভেতর মাকে আর থাকতে দিব না, আমাদের জনপ্রিয় সঙ্গীত পরিচালক গীতিকার ইতুন বাবুর কথায় আমি তখনই প্রথম আর কি দেশটা তোমার বাপের নাকি আমি পারফর্ম করি। তো এর পরবর্তী যেগুলো হয়েছে আমার সাথে আসলে অনেক বড় লং টাইমের হিস্ট্রি। আমি প্রায় 14-15টা বাসা পরিবর্তন করেছি, এবং আর ওই সময়টা ছিল আপনার 144 ধারা। তো 144 ধারার মধ্যে কেউ অ্যাম্বুলেন্সে এসেছে, নেতাকর্মীরা কেউ অ্যাম্বুলেন্সে এসেছে, কেউ ট্রাকে এসেছে, কেউ পায়ে হেঁটে এসেছে, এক একজন এক একভাবে দলকে ভালোবেসে, কেউ কোনো স্বার্থ নিয়ে না, একদম পিওর লাভার ছিল তারা। হ্যাঁ, দলকে ভালোবেসে তারা ওভাবে করে এসেছে। আমরা কে কিভাবে করে যাব, হ্যাঁ, ওই টোটাল প্ল্যানিং করে কেউ কিছু হতো না যে আমরা এই রুটে যাব বা এই রাস্তায় যাব। আমরা হয়তো কেউ বাসে যাচ্ছে, কেউ ট্রেনে যাচ্ছে, কেউ পায়ে হেঁটে, কেউ হয়তো ওখানে অবস্থান করে তার আত্মীয়ের বাড়িতে আছে। কি একটা ভয়ঙ্কর একটা সময়। তো এই সময়টা থেকে এই সময় থেকে আর কি গানটার সৃষ্টি বললাম যে ওইটাই। তারপর আমরা এসে আমি যখন ওখান থেকে ব্যাক করি, তখন
একদম মানে গাজীপুর যে জায়গাটা, ওইখানটা এসে তার আগে ওই দিনই আবার সালাউদ্দিন টুকু ভাইকেও অ্যারেস্ট করেছে আমাদের গাড়ির সামনের গাড়ি থেকে। জি তো সেই ভয়ে আমি আবার, যেহেতু গাড়িতে বসে মোবাইল, সবার মোবাইল চেক করতেছে সামনের গাড়িতে, আমি দেখতে পাচ্ছি চেক করতেছে আর তুলে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে। তো আমি ওই মুহূর্তে আর দেরি করিনি, তখন আমি বললাম যে আমার আসলে এখান থেকে আমার জায়গা পরিবর্তন করতে হবে। সাথে সাথে আমি নেমে গেলাম, নেমে গিয়ে আমি ওখানে মানে আমার ননদের বাড়ি, তো সেখানে চলে গেলাম। আচ্ছা, কোনোভাবে এখানে থাকা সম্ভব না, আমার ফোনটা ফেলে দিয়ে গেলাম, যে আমার ফোন থাকলে আমাকে ফোনে ট্র্যাকিং করে বা কোনোভাবে পেয়ে যাবে। আমি ওভাবে করে ফেলে দিয়ে দেন ওখানে গিয়ে আমি 3 দিন অবস্থান করলাম, অবস্থান করে দেন আমি বাসায় গিয়েছি। জি তো তারপর থেকে পরবর্তীতে একের পর এক বিভিন্ন রকম হুমকি ধামকি এগুলা গানগুলা গেয়েছি। শুধু তো একটা গান দুইটা গান এরকম না, আরো তো গান গেয়েছি আমি, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কণ্ঠযোদ্ধা হিসেবে ওই সময় আমি বলবো যে ওই সময় আমি ছিলাম। আমি কিন্তু ওই সময়টা ওভাবে করে আমি দেশে আমি কাউকে ওভাবে করে আমার পাশাপাশি পাইনি আমি। জি ধন্যবাদ। আমরা আমাদের দর্শকদের কিছু প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আবু তাহির ভাইয়ের ওখানে আমরা আসবো। আব্দুল্লাহ কাদের মালদ্বীপ থেকে, তিনি মালদ্বীপ প্রতিনিধি। আব্দুল্লাহ কাদের তিনি বলছেন যে দেশটা তোমার বাপের নাকি, এই গানের একটু অংশবিশেষ আমরা কি শুনতে পারবো? ধন্যবাদ আব্দুল্লাহ কাদের ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো আমরা এই গানের একটু অংশবিশেষ যদি একটু আপনি শুনেন। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হলো না রে কাম, হায় বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম, হায় বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম। আরে দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরতে চেপে জনগণের গলা। আরে দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরতে চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হলো না রে কাম, হায় বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম, হায় বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম। ধন্যবাদ আপনাকে আব্দুল্লাহ কাদির। আমরা গানটি শুনলাম। মাহিবুর রহমান চৌধুরী তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। জনাব আবু তাহির ভাই যিনি ইউরোপ থেকে, যে আপনি এমপি নির্বাচিত হলে মানুষের জন্য দেশের জন্য কি স্বপ্ন আপনার, কি পরিকল্পনা? জি ধন্যবাদ তাহির ভাই। আমরা একটু আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাহির ভাই আপনাকে। আসলে এমপি শব্দটা হয়তো 2টা অক্ষরের, কিন্তু দায়িত্ব অনেক বড়। কারণ এই দায়িত্বের জায়গা থেকে আমি বলবো যে আমি যেহেতু আমার খুলনা আমার আসন, তো আমি আমার খুলনা যদি আমি সুযোগ পাই, আমার খুলনা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। যেহেতু আমার জন্মভূমি, জন্মস্থান, জন্ম মাটি, আমার মানে আমার যদি বলে 14 গোষ্ঠী, আমি বলবো আমার 18 গোষ্ঠী 20 গোষ্ঠী সব হচ্ছে আমার খুলনা। আমার প্রাণটা পড়ে থাকে খুলনায়। হয়তো আমরা ঢাকাতে জীবিকার কারণে আমরা ঢাকাতে থাকি, কিন্তু আমাদের প্রাণটা কিন্তু যার যার জন্ম মাটিতেই পড়ে থাকে। তো আমি আমার খুলনার মানুষ নিয়ে অনেক স্বপ্ন আছে, আশা আছে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আমি আরো শক্তিশালী করার জন্য, নারী নেতৃত্ব দেওয়ার জন্য আমি আমার খুলনার নারীদের নিয়ে কাজ করতে চাই, খুলনার শিশুদের নিয়ে কাজ করতে চাই, খুলনার যারা বৃদ্ধ আছে, বৃদ্ধ বাবা মা, তাদেরকে নিয়ে কাজ করতে চাই। আমার আসলে স্বপ্ন আছে, ছোট মানুষ, ছোট ছোট সেক্টরে আমার এখন স্বপ্নগুলো, যদি আমি বড় বৃহৎ কোনো পরিসরে আমি যদি এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে। জি ধন্যবাদ। তো আপনি আপনার দৃষ্টিতে আপনি জাতীয়তাবাদী দলের সঙ্গে এভাবে ছোটবেলা থেকে সম্পৃক্ত, তো তারেক রহমান দীর্ঘ প্রবাস জীবনের পরে এসে যেভাবে দায়িত্ব নিলেন এবং 2 মাসের কাছাকাছি সময়, তো এই যে তিনি যেভাবে শুরুটা করেছেন এবং শুরুতেই যে চমকটা তিনি দেখিয়ে চলেছেন, আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের প্রধান,
তারেক রহমান যে আসলে যেটা দেখাচ্ছে, সত্যি আপনার কথায় যেটা বললেন চমক, আসলেই চমক। এবং আমি মনে করি এই চমকটা যদি ভোটের আগে হতো তাহলে নিশ্চয়ই তিনি আরো বেশি ভোট পেতেন, এটা আমার বিশ্বাস। কারণ সাধারণত যারা এই যে আপনি ফ্যামিলি কার্ডের ব্যাপারটাই ধরেন না কেন, এই জায়গাটাতেই আপনি চিন্তা করেন, তারা কিন্তু আসলে কথা আর কাজে যে এভাবে মিল দেখাবে এত দ্রুত, এত সময়টা খুবই অল্প। হ্যাঁ, তার প্ল্যানিং অনেক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্ল্যানিং অনেক, এবং আমাদের লিডার যে এত বড়, মানে এত অল্প সময় ছোট ছোট ক্ষুদ্র পরিসরে কিন্তু অনেক বড় কিছু দেখাচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাও কিন্তু অনেক বড় বড় কিছু দেখাচ্ছে, যার একটু পাওয়ার কথা আছে তাকে কিন্তু অনেক বেশি দিচ্ছে। তো ইনশাল্লাহ কাজ করে যাচ্ছে আমাদের লিডার। সকাল 9টায় অফিস টাইমের অনেক আগে এসে বসে থাকে। তো এই জিনিসগুলো যখন দেখি বা আমরা জানতে পারি, এটা জানার পরে আসলে মনে হয় আমরা তার যোগ্য হব কিনা আমরা জানি না। তিনি এত পরিশ্রমী মানুষ, এত পরিশ্রম করছে দেশের জন্য, দেশের স্বার্থে, তার তো দরকার নাই বলবো, কিন্তু তারপরও যে তিনি এই দেশের মানুষকে ভালোবেসে এই কাজগুলা দায়িত্ব নিয়েছে, এত বড় বড় কাজের, এবং এই কাজগুলো একের পর এক তিনি চমক দেখিয়ে যাচ্ছেন। 2 মাসের মধ্যে তিনি অসংখ্য চমক দেখিয়েছেন, এবং তিনি আরো অনেক কাজ হাতে নিয়েছেন। এই কাজগুলো সব বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। তাকে একটু, আমি শুধু বলবো যে আমাদের লিডারকে একটু সময় দিতে হবে, একের পর এক চমক আমাদের বাংলাদেশের জনগণ দেখতে পাবে। জি, তো আগামীকালকে আমাদের পয়লা বৈশাখ, এবং সেই পয়লা বৈশাখেই কিন্তু তারেক রহমান টাঙ্গাইলে যাচ্ছেন এবং সেখানে কৃষি কার্ডের উদ্বোধন করবেন। এটিও একটি গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য, এবং সে পয়লা বৈশাখ দিবসটিকে তিনি বেছে নিয়েছেন। তো এই কৃষি কার্ড যে এটি আমাদের কৃষকদের জন্য, দেশের জন্য কিভাবে ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? একটু এক লাইন গান শুনিয়ে দিই কথাটা বলতে বলতে। জি, আসলে আমাদের মামাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই দেশ নিয়ে, এই কৃষি নিয়ে, এই দেশের সংস্কৃতি নিয়ে, সবকিছু নিয়ে কিন্তু আমাদের নেত্রীরও অনেক চিন্তা ভাবনা কাজ ছিল। তো আমি সেই উপলক্ষে সেই আমাদের নেত্রীকে উৎসর্গ করে 2 লাইন গান শুনিয়ে দিই। জি। স্বনির্ভর বাংলাদেশ গড়েছিলেন জিয়া, মামাটি মানুষের নেত্রী ছিলেন খালেদা জিয়া। স্বনির্ভর বাংলাদেশ গড়েছিলেন জিয়া, মামাটি মানুষের নেত্রী ছিলেন খালেদা জিয়া। ধ্বংসে পড়া বাংলাদেশকে গড়বেন এবার নতুন করে তারেক জিয়া। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ। তো আমাদের লিডারের অনেক স্বপ্ন, এই স্বপ্নগুলো বাস্তবায়ন করবে। আর কালকে যেহেতু কৃষি কার্ডের ব্যাপারে উদ্বোধনের ব্যাপারে যাচ্ছেন, সেহেতু অবশ্যই সেখানেও চমক দেখাবেন। জি, ধন্যবাদ আপনাকে। তো আমরা পয়লা বৈশাখ নিয়ে আপনার পরিকল্পনা, আগামী দিনটি আপনি কিভাবে সাজিয়েছেন, কিভাবে সময় কাটাবেন আগামী পয়লা বৈশাখ নতুন বর্ষ শুরুতে? আসলে আমাদের তো একটু ব্যস্ততা শিল্পী হিসেবে থাকেই কালকের দিনে। কালকে আমাদের জাসাসের কার্যক্রম আছে, জাসাসের প্রোগ্রাম আছে, আমাদের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, আমাদের জাসাসের আহ্বায়ক হেলাল খানের নেতৃত্বে অনেক বিশাল বড় একটি প্রোগ্রাম হবে রমনার বটমূলে। সবাইকে দাওয়াত থাকবে, দাওয়াত থাকলে সবাই চলে আসবেন রমনায়। ইনশাল্লাহ আসলে দেখা হবে সবার সাথে, অনেক অনেক সেলফি হবে, আড্ডা হবে, গান হবে, এবং সবাই মিলে আমরা আমাদের বাঙালি কালচারকে, বাঙালি ঐতিহ্যকে একসাথে বরণ করে নেব। তো আগামীকাল আমাদের প্রোগ্রাম আছে, 2-3টা প্রোগ্রাম আছে, রাতে চ্যানেলের প্রোগ্রাম আছে। তো এই প্রোগ্রামের মধ্যে দিয়ে হয়তো যে যানজট থাকবে কালকে, তাতে করে সব প্রোগ্রামগুলোতে যে আমরা ঠিকমতো পৌঁছাতে পারবো কিনা এটা একটু কনফিউশন আছে। তো আমি বলবো আমাদের কৃষ্টি সংস্কৃতি নিয়ে আমরা ঐক্যের সাথে, আমরা যে কালকে একটা ঐক্যের দিন বলবো, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কালকে সবাই একটা ভীষণ আনন্দের একটা দিন উদযাপন করব। এটা আমাদের বাঙালিদের গর্ব বলবো, কালকের দিনটি অহংকার বলবো। তো কালকে আগামীকাল আপনার কি বলে ওটা, বৈশাখী মেলা, খুব শখ যে ওই বৈশাখী মেলা ছোটবেলায় যে দেখি, মাঝে মাঝে বিভিন্ন ইয়েতে দেখি আগের দিনে বৈশাখী মেলা কেমন হতো, খুব আনন্দের হতো সেই সময়
বৈশাখী মেলা, তারপর রথযাত্রা, কি কি যেন এগুলা তাদের যে মানে এগুলা ইয়ে মানে খুব ইচ্ছা করে যে আসলে ওই কালচারগুলার সাথে মিশে থাকতে আমাদের। তো তারপর আপনার হালখাতা এই যে বিষয়গুলি, এই যে এগুলো আসলে কালকে আগামীকাল একটা দারুণ একটা দিন, সবাই উদযাপন করবেন, যে যেখানে আছেন উদযাপন করবেন। সবার জন্য সবাইকে পয়লা মানে শুভ নববর্ষ। এবং আমি বলবো আগামীকাল মেয়েরা সবাই লাল চুড়ি, সাদা চুড়ি, রঙের মধ্যে থাকবেন। আমি নিজেও রঙের মধ্যে থাকবো। জি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তকিউদ্দিন মোহাম্মদ আকরামুল্লাহ, বিশিষ্ট সাংবাদিক। রুখসার রহমান আমার খুবই প্রিয় একজন শিল্পী, তার কণ্ঠে বৈশাখের গানের অংশবিশেষ শুনতে চাই। সাংবাদিক তকিউদ্দিন মোহাম্মদ আকরাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। শোনাবো, যেহেতু এগুলো গান করে একটু কথা বলি। জি, তো আমরা অনুষ্ঠান আসলে প্রায় শেষের পর্যায়ে। প্রিয় শিল্পীর কণ্ঠে দুই কলি গান শুনতে চাই। হ্যাঁ, ঠিক আছে, আমরা শোনাবো। আমাদের সঙ্গে আরো অনেকেই যুক্ত হয়েছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাই। তো আমরা এই ফাঁকে আপনার গানের ব্যাপারে, মানে আপনার যে আজকের এই যে সাফল্য দেশ বিদেশে, সেক্ষেত্রে আপনাকে আসলে আপনি কতটুকু স্বীকৃতি পেয়েছেন বা কোনো পুরস্কার পেয়েছেন কিনা, আমাদের একজন দর্শক তিনি জানতে চেয়েছেন। আসলে জাতীয় কোনো পুরস্কার তো কখনোই পাইনি, স্বপ্ন আছে পাওয়ার, কাজ করে গেছি, বাকিটা দেখা যাক। বিভিন্ন সামাজিক সংগঠন থেকে পুরস্কার পেয়েছেন কিনা? সামাজিক সংগঠন থেকে পুরস্কার পেয়েছি, সেগুলো একদমই মানে প্রাইভেট ভাবে, কোনো জাতীয় কোনো পুরস্কার পাইনি। হ্যাঁ, আপনি তো হোটেল সোনারগাঁও আমরা দেখলাম গণকণ্ঠ থেকে, এটাও একটা জাতীয় পর্যায়ের পুরস্কার। আর আপনাদের সঙ্গীতের জন্য তো আসলে প্লেব্যাকের পুরস্কার হয় জাতীয়ভাবে, আর হচ্ছে আপনার 21 পদক বা যেটা হয় শেষে। তো সেই ক্ষেত্রে বিদেশে অনেক গান করার, আমার 28 বার গিয়েছি এবং বিশাল বড় বড় স্টেডিয়াম ভিত্তিক প্রোগ্রামগুলো করেছি, কনসার্টগুলো করেছি, যা সৌভাগ্য হয়েছে বলবো। কোন কোন দেশে আপনি ভ্রমণ করেছেন বা গান করেছেন? আমি দুবাই, কাতার, সিঙ্গাপুর, তারপর ইন্ডিয়া, মোটামুটি অনেকগুলা দেশেই যাওয়া হয়েছে, কয়েকবার করে গিয়েছি, মালয়েশিয়া। আচ্ছা, তো আমরা অনুষ্ঠান শেষ করব। আপনার আগামীর স্বপ্ন, আপনার আগামীর পরিকল্পনা এবং দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আমার আগামী স্বপ্ন, আমি আগামী স্বপ্ন বলবো যে একটা সুন্দর সুস্থ সংস্কৃতি, যেহেতু আমি সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, সেই হিসেবে বলবো যে একটা সুস্থ সংস্কৃতি যেন অবশ্যই আমরা অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। এটা হচ্ছে, আমি যেহেতু একজন কণ্ঠযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেজন্য আমি বলবো যে আমরা অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসি, আমরা আমাদের নিজেদের কালচার, নিজেদের সংস্কৃতিকে তুলে ধরি বিশ্বের কাছে। আমার এটা হচ্ছে গিয়ে স্বপ্ন। আর আমার খুলনা নিয়ে অনেক প্ল্যান তো শুনলেনই, বললামই। আর আমার একটু কথা আছে রাজনীতি নিয়েই বলবো, মানে যেহেতু রাজনীতিতে পা রেখেছি, বলবো রাজনীতি শিখছি। আমি বলবো না যে আমি রাজনীতিবিদ, বাট আমি রাজনীতি শিখছি। সঙ্গীতাঙ্গন আর রাজনৈতিক অঙ্গনটা কিন্তু একটু ব্যতিক্রম। যেমন সঙ্গীত শিল্পীদেরকে যখন একটা স্টেজে ওঠানো হয়, সঙ্গীত শিল্পীদের সাথে ছবি তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়, তাকে আলাদা প্রোটোকল দিয়ে তাকে স্টেজ থেকে নামাতে হয়, বা স্টেজ থেকে যখন নামে তার সাথে কথা বলার জন্য সবাই হয়তো ছুটে আসে ছবি তোলার জন্য। বাট এই জায়গাটায় আমি ক্ষুদ্র মানুষ, আমি ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলবো রাজনৈতিক অঙ্গনটা একটু বলবো যে একটু ঠেলাঠেলির জায়গা। যে জায়গাটায় আসতে গেলে হয়তো একটু ঠেলাঠেলি করেই আসতে হয়। এটা আমার ছোট ক্ষুদ্র অভিজ্ঞতা হয়েছে। তো এখানে যে আমি আমার খুব নাম অ্যানাউন্সমেন্ট করে, খুব করে আমাকে যেমন শিল্পী হিসাবে ডাকবে বা নিবে, এই জায়গাটা কিন্তু একটু ব্যতিক্রম, আমি এই জায়গাটা দেখেছি। তো আমি বলবো যে নমিনেশন ফর্ম যেহেতু জমা দিয়েছি, সেহেতু আমি বলবো যারা আসলে বিগত দিনে কাজ করেনি, অনেকে আছে যে আমি দেখেছি এরকম আছে যে আমার বাবা এটা ছিল, বা আমার অমুক এটা ছিল, তমুক এটা ছিল, কিন্তু সে কাজ না করে সে মানে সামনের দিকটা আসতে চাচ্ছে। তো আমার কথা হচ্ছে গিয়ে নিজেরও তো কিছু কাজ থাকতে হবে। আমি বলি না যে আসলে সারাক্ষণই যে
মানে এই কাজগুলাই করে আসতে হবে বা সারাক্ষণই দলের কাজ করে আসতে হবে ওটা নয়, নিজেরও তো কিছু কাজ অন্তত থাকতে হবে। আমি দেখেছি তাদের বিগত দিনে, আমি বিভিন্ন ফুটেজগুলো যখন আসে, বিভিন্ন ভিডিওগুলো তখন ট্রেন্ডে, আমি মাঝে মাঝে চিন্তা করি যে আসলে তাদেরকে তো আসলেই দেখিনি, পাইনি, অনেককে দেখেছি এরকম। তো যাই হোক, আমার কথা থাকবে যে এটাই, যে দল যাকে যোগ্য মনে করবে তাকেই নিশ্চয়ই তাকে মনোনীত করবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করব আপনার বৈশাখের গান, 2-4 লাইন বৈশাখের যে কোনো গান যেগুলো আগামীকালকে আপনি পরিবেশন করবেন, সেখান থেকে একটু শোনাতে পারেন। আসলে বৈশাখের গান তো আছে অনেকই, বাট আমি একটু বৈশাখের গান আছে, বাট আমি একটু আমার সংস্কৃতি, আপনার নিজের বাউল না, আমার নিজে না, বাউল, যেহেতু আমি বেসিক্যালি ফোক সিঙ্গার, জি, আমি ফোক গান করেছি, আমার ফোক গানের অসংখ্য দর্শক দেশ বিদেশ ছড়িয়ে ছিটিয়ে আছে আলহামদুলিল্লাহ। আমার ফোক গানের জন্যই হয়তো বা আমি দেশের বাইরে এত যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। তো আমি একটু ফোক গান করি, শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের বিখ্যাত পরিচিত গান আমি একটু 2 লাইন শোনাই, না কেমন কি শোনাতে পারি, যাবো নাকি না কথা বলতে পারবো? হ্যাঁ, কথা বলতে পারবেন। আচ্ছা। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন, তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন, কে শোনাবে মধুর বলি বলো আমারে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। যদিও লিরিকে ভুল হয়েছে, কারণ লিরিক যেহেতু সামনে নেই, তো ইনশাল্লাহ পরবর্তীতে আবারও শোনাবো, সুযোগ পেলে, এখানে আসার সুযোগ পেলে পরবর্তীতে আবারও শোনাবো। জি, অনেক ধন্যবাদ। আজকে আপনি আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন। কালের সমাজের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। শেষ এখন। জি জি। তো যারা দেশে বিদেশে দর্শকরা আছেন, সবাইকে শুভ নববর্ষ। বর্ষটিকে সুন্দর করে, নতুন বছরকে আমরা যারা পেছনে যত খারাপ কিছু ছিল সবকিছু আমরা ছুঁড়ে ফেলে দিয়ে আমরা নতুন করে বছরটিকে সাজাবো, উদযাপন করব এবং মিলেমিশে একসাথে বাংলাদেশকে গড়ব, সেই আশা করছি, সেই শুভ কামনা করছি। এবং আমি ধন্যবাদ জানাই কালের সমাজকে, যে আমাকে এই চেয়ারে এসে এত মানে স্বনামধন্য একজন জার্নালিস্টের পাশে বসে যে আমি তার সাথে কিছুক্ষণ কথোপকথন করতে পারলাম, এই সুযোগটা করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই কালের সমাজকে। এবং সবাই বেশি বেশি করে কালের সমাজের প্রোগ্রামগুলো দেখবেন, সুন্দর প্রোগ্রাম। চ্যানেলটিকে এখনই ফলো দিয়ে রাখেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকুন, একের পর এক করতে থাকুন। কালারফুল আরো অনেক অনেক প্রোগ্রাম আসবে। জি, ধন্যবাদ প্রিয় দর্শক। এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রঙিলা বৈশাখ। আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় শিল্পী রুখসার রহমান অনেক সুন্দর সুন্দর আলোচনা এবং গান শুনালেন আপনাদেরকে। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।